প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতেই আমাদের এই অনুষ্ঠান। জনসংখ্যার চাপে ঢাকা শহরের একটু খোলা জায়গা বা সবুজ প্রান্তর খুঁজে পাওয়াই কঠিন। তবে হাতে গোনা যে কয়েকটি পার্ক বা বাগান রয়েছে তার মধ্যে রমনা পার্ক ও বলদা গার্ডেন অন্যতম। আমাদের আজকের পর্ব রমনা পার্ক ও বলদা গার্ডেন নিয়ে। এ বিষয়ে আলোচনা করব প্রকৃতি প্রেমিক ও তরুপল্লব সংগঠনের সাধারণ সম্পাদক মোকাররম হোসেনের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের রমনা পার্ক ও বলদা গার্ডেন নিয়ে কিছু তথ্য ও চিত্র। এক সময়কার সবুজ শ্যামলিমায় পূর্ণ ঢাকা নগরীতে সবুজের পরিমাণ বর্তমানে সামান্যই অবশিষ্ট আছে। জনাকীর্ণ এই শহরে প্রকৃতিপ্রেমীদের প্রকৃতির কিছুটা সান্নিধ্য পেতে যেতে হয় রমনা পার্ক ও বলদা গার্ডেনে। রমনা পার্ককে ঢাকার নৈসর্গিক শোভার কেন্দ্রবিন্দু বলা হয়। বিস্তৃত পরিসরে কিছু গাছপালা, লেক, পায়ে চলার সরু পথ, সকাল বিকাল শরীর চর্চাকারীদের আনাগোনা আর দুদণ্ড স্বস্তির প্রত্যাশায় ছুটে আসা মানুষের পদচারণা এখন রমনা পার্কের প্রতিদিনের দৃশ্য। ১৯০৮ সালে রমনা সহ ঢাকা শহরের নিসর্গ পরিকল্পনার কাজ শুরু করেন লন্ডনের কিউ বোটানিক গার্ডেনের অন্যতম কর্মী রবার্ট লুইস প্রাউডলক। তার তত্ত্বাবধানেই গড়ে ওঠা রমনা কেন্দ্রিক নিসর্গ যেন নিখুঁত নকশায় সাজানো এক তরু শোভা। এখানে গাছপালার পাশাপাশি পার্কের দক্ষিণ ও পশ্চিম পাশ ঘিরে আছে একটি সুদৃশ্য লেক। পার্কের নানান প্রাচীন ও বিভিন্ন প্রজাতির গাছপালা সুদীর্ঘ সময়ের ফসল। এখানে বৈচিত্র্যময় নানান গাছ থাকায় সারা বছরই কিছু না কিছু ফুলের দেখা মেলে। রমনার গাছপালার মধ্যে আছে পাদাওক, পলাশ, আগর, জ্যাকারান্ডা, তমাল, বাওবাব,
গ্লিরিসিডিয়া, কর্পূর, মাধবী, মালতী, অশোক, পাখি ফুল, স্থলপদ্ম, নীলপারুল, নাগলিঙ্গম, দেবকাঞ্চন, রক্তকাঞ্চন, ধাইরা, দইগোটা, দুলি চাঁপা, কনক চাঁপা ইত্যাদি। আরও আছে নানা ধরনের দেশি বিদেশি পাম গাছ। পার্কের পূর্ব প্রান্তে আছে একটি সুন্দর অশোক বীথি। বসন্তে যেখানে লাল হলুদ মেশানো ফুল ফোটে, বর্ষায় ঢাকায় আর কোথাও কেয়া না ফুটলেও রমনার কেয়া ফুল একেবারেই নিয়মিত। একদিনের আকর্ষণীয় ফুল ফোটে পাদাউক গাছে। বসন্তের কোনো একদিন সোনালি হলুদ রঙের ফুলে ভরে ওঠে গাছ। পরের দিন আর কোনো অবশিষ্টই খুঁজে পাওয়া যায় না। অসংখ্য গাছপালার ভিড়ে কিছু ফল এবং ঔষধি গাছও দেখা যায়। মরু অঞ্চলের দুটি বাওবাব গাছও ঠাঁই নিয়েছে রমনায়। সারা বছর বকুলের মধু গন্ধ ভেসে বেড়ায় উদ্যানের পূর্ব দিকের ছায়াশু নিবিড় বকুল বীথি থেকে। পার্কের ঠিক মাঝামাঝি অবস্থানে কালের সাক্ষী হয়ে আছে একটি মহুয়া গাছ। এটি আদি মহুয়া নামেও পরিচিত। বড় বড় গাছের ফাঁকে তৈরি করা হয়েছে মৌসুমী ফুলের বাগান। শীতকালে এসব বাগান বর্ণিল হয়ে ওঠে। পার্কের দক্ষিণ পশ্চিম পাশে আছে বিখ্যাত রমনা বটমূল। সুবিশাল গাছের ছায়ায় এখানে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পহেলা বৈশাখকে ঘিরে বর্ষবরণের জমজমাট আসর বসে এই বটমূলেই। রমনা পার্ক প্রাণী বৈচিত্র্যেও বেশ সমৃদ্ধ। এখানে বিভিন্ন ধরনের ফুলের সমাহার থাকায় প্রজাপতি ও মৌমাছির আনাগোনা সহজেই চোখে পড়ে। এরা ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ ও পরাগায়ন করে থাকে। দোয়েল, শালিক, সুইচোরা, মৌটুসি, বুলবুলি, হলুদিয়া পাখি, কাঠঠোকরা ইত্যাদি পাখির বিচরণ ক্ষেত্র এই প্রাঙ্গণ। এখানে সারা বছরই গুইসাপ, বেজি, ইরাবতী কাঠবিড়ালি, ডোরা কাঠবিড়ালি, কলাবাদুরের দেখা মেলে।
1909 সালে ঢাকার ওয়ারীতে জমিদার নরেন্দ্র নারায়ণ রায় তৈরি করেন বলথা গার্ডেন। খুবই ছোট্ট একটি জায়গায় এত বিপুল পরিমাণ দেশি বিদেশি গাছের সমাহার খুব একটা দেখা যায় না। এই উদ্যানে এমন কিছু গাছ আছে যা বাংলাদেশের কোথাও দেখা যায় না। বলথা গার্ডেন সাইকি ও সিবিলি নামে দুইটি অংশে বিভক্ত, তবে বাগানের সাইকি অংশটি বেশি সমৃদ্ধ। এখানে গাছপালার মধ্যে আছে উদয়পদ্ম, ট্যাবেবুইয়া, বন সুপারি, স্বর্ণ অশোক, গুস্তাভা, রাজ অশোক, পোর্টল্যাডিয়া, পাইন, পাম গাছ, চালতা ইত্যাদি। এখানকার সিবিলি অংশে আছে প্রাচীনতম সূর্য ঘড়ি। উদ্যানের মাঝে শঙ্খনিধি পুকুরে আছে জলজ ফুল আমাজন লিলি, রক্তপদ্ম, নীলপদ্ম ও শাপলা। বাগানের অভ্যন্তরে বিভিন্ন ছোট ছোট ফটকে ঝুলতে দেখা যায় মাধবীলতা, নীলমণিলতা, মালতী, কামিনী ইত্যাদি গাছ। বলথা গার্ডেনের বিখ্যাত ক্যামেলিয়া সংগ্রহ করা হয়েছিল জাপান থেকে, যা এখনও তার সৌন্দর্য দিয়ে মুগ্ধ করে দর্শনার্থীদের। এই বাগানের গোলাপ রূপ ও সুগন্ধে সারা উপমহাদেশের মধ্যে প্রসিদ্ধ ছিল। বাগানের ঘরগুলোর মধ্যে একটিতে আছে অর্কিড, যেখানে নানান রঙের ফুল ফুটে থাকে। ঘৃতকুমারী ঘরটি আলোয় হাউস নামে পরিচিত। এছাড়া অন্য একটি ঘরে রয়েছে নানা ধরনের ক্যাকটাস। বিচিত্র গাছপালা আর ফুল পাখিদের সান্নিধ্যে কিছুটা সময় কাটানোর জন্য দর্শনার্থীদের আগমন ঘটে। ছায়াঘেরা এই সবুজ উদ্যান সহজেই মানুষকে মুগ্ধ করে। সেই মুগ্ধতা আরো নিবিড় হয়ে ধরা দেয় সহস্র পাখিদের কলকাকলিতে। এখনো বলথা গার্ডেন ও রমনার বিশুদ্ধ বাতাসই হয়তোবা রাজধানীবাসীকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু উদ্যানকে বাঁচিয়ে রাখতে নগরবাসী কিছুটা যেন উদাসীন। প্রতিদিন বিনোদনের জন্যেও শত শত মানুষ আসে এখানে, কিন্তু অনেকের অসচেতনতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে সৌন্দর্য, দূষিত হয়ে পড়ছে রমনা লেক। সেই সাথে পরিকল্পনা মাফিক পরিচর্যা ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব নৈসর্গিক এই উদ্যানগুলোর উন্নতির অন্তরায়। সর্বস্তরের মানুষের সচেতনতা ও কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপের মাধ্যমেই রমনা পার্ক ও বলথা গার্ডেন হয়ে উঠতে পারে নিষ্প্রাণ শহরের বুকে এক ফোঁটা স্বস্তির আশ্বাস। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম রমনা পার্ক ও বলদা গার্ডেন নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি
মোকাররম হোসেনের সাথে। আপনার কাছে রমনা পার্ক আর বলদা গার্ডেনের ইতিহাস জানতে চাইব প্রথমেই। প্রথমে বলদা গার্ডেনের কথা বলি। বলদা গার্ডেন আমরা জানি যে আমাদের জমিদার বলদার জমিদার নরেন্দ্র নারায়ণ রায়। আমরা জমিদারদের যে ইতিহাস জানি বা রাজাদের যে ইতিহাস জানি আমাদের দেশে, সেক্ষেত্রে একটু ব্যতিক্রম হচ্ছেন এই বলদার জমিদার নরেন্দ্র নারায়ণ রায়। তিনি তার সমগ্র জীবন বা সারা জীবনের সমস্ত সঞ্চয় এবং সমস্ত শ্রম এবং মেধা দিয়ে তিনি এই বলদা গার্ডেন প্রতিষ্ঠা করেন। তো বলদা গার্ডেন প্রতিষ্ঠা হয় 1909 সালের দিকে। তিনি বলদা গার্ডেনের প্রথম যে দুটো অংশ নিয়ে তো বলদা গার্ডেন, একটা হলো সাইকি আর একটা হলো সিভিলি। তো তিনি প্রথমে সিভিলি অংশের কাজ শুরু করেন, যেটা 1908 সালে শুরু হয় এবং প্রায় 30 বছর ধরে তিনি এই গার্ডেনের কাজ তিনি করেন। তো প্রথমেই তিনি যেটা করেছেন, আমরা যেটা ইতিহাস থেকে জানতে পারি, সেটা হলো যে তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের গাছপালা, তৃণগুল্ম, তারপরে লতা, তারপরে বিভিন্ন ভেষজ গাছপালা, এগুলো তিনি বিভিন্ন মাধ্যমে তিনি সংগ্রহ করেছেন এবং এই সংগ্রহগুলোকে তিনি তালিকাভুক্ত করেছেন এবং এগুলো কোথায় কোন গাছটি লাগানো হয়েছে এটার একটি ডাটা এন্ট্রি রেখে তিনি খুব সিস্টেমেটিক পদ্ধতিতে তিনি এই বাগানটি তৈরি করেন। তো এই দুটো নামের মানে বৈশিষ্ট্য কি? এই দুটো নামের বৈশিষ্ট্য হচ্ছে তিনি এই দুটো নাম নিয়েছেন মিশরের দুজন দেবতাকে স্মরণ করে আর কি। আচ্ছা, যে এদের মানে শান্তি কিংবা আমাদের অগ্রযাত্রার দূত, এরকম একটা বিষয় থেকে তিনি এই ইয়েটা করেছেন। বলদা গার্ডেনের ইতিহাস আমরা জানলাম। এবার আমরা রমনা পার্কের ইতিহাসটা একটু দেখি। রমনা পার্ক আসলে 1908 সালের দিকে রমনা পার্কের গোড়াপত্তন হয়। সে কাজটি করেন লন্ডনের কিউ উদ্যানের কর্মী রবার্ট লুইস প্রাউডলক। এই রবার্ট লুইস প্রাউডলক প্রথমে এই গাছগুলো আমাদের এখানে ইন্ট্রোডিউস করেন। তিনি খুব সুন্দর একটি উদ্যান তৈরি করার চেষ্টা করেছিলেন এবং রমনা পার্কের একটি পাশে পাদাউক বা অন্যান্য পুরনো বৃক্ষ যেগুলো আমরা দেখতে পাই শতবর্ষী বা শতার্ধবর্ষী, এই গাছগুলো আমরা মনে করি যে এখনও প্রাউডলকের লাগে। তো এই প্রাউডলকের পরে আমরা বর্তমান যে রমনা পার্ক আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আরও পরের সৃষ্টি। সেটা 1952 সাল। 52 সাল আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি বছর। এই 1952 সালে এসে ফজলুল করিম নামে এক উদ্যানী, বিশেষ করে তিনি, তার পরিচয় হলো তিনি কলকাতার ইডেন গার্ডেনের প্রতিষ্ঠাতা ছিলেন বা ইডেন গার্ডেনের রূপকার ছিলেন। তিনি এই বর্তমান রমনা পার্কটি তৈরি করেন। রমনা পার্ক এবং বলদা গার্ডেনের উদ্ভিদ ও প্রাণী প্রজাতি কতটা সমৃদ্ধ? আমি প্রথমে একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, সেটা হলো যে পার্ক এবং গার্ডেন দুটো কিন্তু কনসেপ্ট আলাদা, এক জিনিস না। কারণ পার্ক হচ্ছে বিনোদন এবং পাশাপাশি উদ্ভিদ বৈচিত্র্য, প্রকৃতির সান্নিধ্যে বিনোদন, এটা হচ্ছে পার্ক। আর গার্ডেন হচ্ছে আপনি যেখানে উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ করবেন কিংবা প্রাণী প্রজাতি সংরক্ষণ করবেন, তার সঙ্গে অন্যান্য ইকুইপমেন্টগুলো, প্রাকৃতিক বিষয়গুলি থাকবে। বলদা গার্ডেনে এখন পর্যন্ত প্রায় 17,000 উদ্ভিদ বা 18,000 উদ্ভিদ, কম বেশি একটু হতে পারে। বলদা গার্ডেনে আমরা এখন যে উদ্ভিদ বৈচিত্র্য বা যে সম্পদ আমাদের রয়েছে, এটা এক অর্থে অনেক বিশাল এবং ব্যাপক। এখন বলদা গার্ডেন রক্ষণাবেক্ষণ করছে কারা? এটা এখনও বন বিভাগের অধীনেই আছে। তাহলে এই দুটো গার্ডেনে অথবা উদ্যান গার্ডেন যেটি বলি আমরা, তো এই দুটোতে আপনার মূল আকর্ষণীয় কেন্দ্রবিন্দু কি আকর্ষণের? এটা আমি প্রথমে বলদা গার্ডেনের কথা বলি। কোনো বলদা গার্ডেনে যে পরিমাণ আকর্ষণীয় গাছপালা রয়েছে, তার মধ্যে প্রথমে আমি প্যাপিরাসের কথা বলি। প্যাপিরাস তো আমরা জানি যে প্যাপিরাস একসময় প্রাচীন লেখার কথাই জানি। জি 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 প্রাচীন লেখার উপকরণ ছিল। এই সম্ভবত ইজিপ্ট থেকেই এই প্যাপিরাস নরেন্দ্র নারায়ণ রায় এখানে নিয়ে এসেছিলেন এবং সেই প্যাপিরাস এখনো আছে বলদা গার্ডেনে, সাইকিতে। এটা খুবই আকর্ষণীয় একটা বিষয় যে যেই প্যাপিরাসে একসময় লেখা হতো প্যাপিরাসের পাতায়, সেই প্যাপিরাস এখানে আছে। অনেকেই জানেন না। ভূর্জপত্রের গাছ আছে, যে ভূর্জপত্রে লেখা হতো, খুব বড় একটা গাছ আছে ভূর্জপত্রে। তারপরে ক্যামেলিয়া খুবই বিখ্যাত গাছ আছে, প্যাপিরাস গাছ গোটা 8-10 গাছ আছে প্যাপিরাস। তারপরে ভূর্জপত্র গাছ আছে, তারপরে হলো আমাদের ক্যামেলিয়া, এত বিখ্যাত ফুল। ক্যামেলিয়ার কয়েকটা ঘর আছে। ক্যামেলিয়া কিন্তু আপনি যদি চাষ করতে চান আপনি পারবেন না, কারণ এটা খুবই সেন্সিটিভ, মানে খুব শীত প্রধান অঞ্চলের ফুল। তো কিন্তু ওখানে বলদার মানে যারা বলদা উদ্যানে কাজ করেন মালিরা, ওরা খুব সযত্নে কিভাবে যেন লালন করে এই গাছগুলোকে, খুব চমৎকার, আমাদের ওয়েদারের সাথে খাপ খাইয়ে নিয়েছে, সেখানে খুব ভালোভাবে হয়। তারপরে অ্যারোফয়জনের একটা গাছ আছে, যেটা হলো প্রাচীনকালে যখন ওই মানুষ শিকার করত, মানে যারা শিকারে ছিলেন, বনে শিকার করতেন, তারা তীরের ফলার মধ্যে এক ধরনের বিষ লাগাতেন। সেই পাতার নির্যাস যে পাতাটা থেকে নেওয়া হতো, সেই গাছটাও আছে বলদা গার্ডেনে।
এ ধরনের অনেক গাছপালাই সেখানে আছে। এটা হলো বলদা গার্ডেনেরটা। আমরা এবার রমনা পার্কের দিকে, রমনা পার্কও একেবারে কম বৈচিত্র্যপূর্ণ না। রমনা পার্কে আমরা যেটা কনক চাপা তো খুব বিখ্যাত আমাদের গানে, কবিতায় এবং সাহিত্যের বিভিন্ন উপমায়। তো সে কনক চাপার একটা গাছ আছে। তারপরে আগর, যেটা থেকে আতর করা হয় কিংবা সুগন্ধি তৈরি করা হয়, এই আগরের গাছ আছে। তারপরে দুলি চাপা, আমাদের একমাত্র চাপা যেটা বাংলাদেশের বুনো চাপা, সেটার একটা গাছ আছে সেখানে। এই পার্ক দুটোকে আরও আমরা কিভাবে সমৃদ্ধ করতে পারি? এই লেকটার চারপাশে কিছুই না, যদি আপনি একটু ধনচা বুনে দেন, সেখানে দেখা গেলো চারপাশ খুব সুন্দর হলো, সবুজময় হলো, ফুল ফুটলো, পাখি আসলো। একটা পার্কের ভিতরে একটু ওপেন স্পেস থাকতে হয়, যেটা রমনা পার্কে নেই। খুব ছোট্ট একটা জায়গার মধ্যে ওপেন স্পেস আছে অল্প একটু। একটা যারা এক্সপার্টিস যারা আছেন, যারা গাছপালা ভালোবাসেন কিংবা যাদের দক্ষতা আছে, জ্ঞান আছে এবং প্রকৌশলী, তারপরে একজন পাবলিক প্রতিনিধি, এই ধরনের কয়েকজনকে নিয়ে একটা মানে পরিচালনা পর্ষদ থাকা উচিত রমনা পার্কের, এবং রমনা পার্ককে আরও সুন্দরভাবে উপস্থাপন করা যায়। এটা গেল রমনা পার্কের বিষয়। আরেকটা বিষয় যেটা বলদা গার্ডেনের, যেটা চাই, আমাদের যেটা প্রত্যাশা, সেটা হলো যে বলদা গার্ডেনের চারপাশ হাইরাইজ বিল্ডিং ঘিরে ফেলেছে এবং ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্ভিদ প্রজাতি আমরা হারিয়েছি বলদা গার্ডেনে। তো আমরা চাই যে বলদা গার্ডেনের একটা হুবহু একটা কপি, যেটা একদম সমস্ত গাছের একটা কপি কোথাও স্থানান্তর করা, একটা সাবস্টিটিউট সেখানে থাকতে পারে আর কি। তাহলে আমাদের প্রজাতিগুলো সংরক্ষণ হবে। আমরা আমাদের বলদা গার্ডেন সেখানে আমরা অন্যভাবে একটা প্যারালাল একটা কিছু করতে পারি। এটা হয়তো একসময় আমাদের এই মানে আলো বাতাসের অভাবে, তারপরে জলাবদ্ধতার কারণে এটা নষ্ট হয়ে যেতে পারে। এই দুটো কাজ করলে আমাদের হয়তো এই জিনিসগুলো রক্ষা পায় আর কি ভালোভাবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক রমনা পার্ক ও বলদা গার্ডেন নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, রমনা নামটি এসেছে ফার্সি ভাষা থেকে, যার অর্থ সবুজ ঘাসে ঢাকা চত্বর। রমনা পার্কে বিভিন্ন প্রজাতির প্রায় ৫,০০০-এরও বেশি গাছ আছে। বর্তমান রমনা পার্কের নিসর্গ নির্মাণে এর প্রতিষ্ঠাতা রবার্ট লুইস প্রাউডলক প্রায় ১৫ বছর সময় নিয়েছিলেন। বলদা গার্ডেনের ক্যামেলিয়া ফুল দেখেই রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত কবিতা ক্যামেলিয়া রচনা করেছিলেন। বলদা গার্ডেনের দুর্লভ নীলমণি গাছ সংগ্রহ করা হয় আফ্রিকা থেকে, যা মিশরের মমি সংরক্ষণের কাজে ব্যবহার করা হতো। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল জালালি কবুতর কি ধরনের খাবার খেয়ে থাকে। সঠিক উত্তরটি হল বি, শস্যদানা। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন মোহাম্মদ জহিরুল হুদা, উপপরিচালক, দুর্নীতি দমন কমিশন। অভিনন্দন আপনাকে। iExpress-এর মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে ঢাকার বলদা গার্ডেনটি কে প্রতিষ্ঠা করেন? এ, নরেন্দ্র নারায়ণ রায়, বি, রবার্ট লুইস প্রাউডলক। সঠিক উত্তর জানিয়ে আগামী শুক্রবার বিকেল ৫টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, যে কোনো 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন, তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন। প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নাম্বার 964, অথবা ইমেইল করুন prokriti-ojibon@gmail.com এই ঠিকানায়। শুধু দর্শক, রমনা পার্ক ও বলদা গার্ডেন যে শুধু পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ তা নয়, এর রয়েছে ঐতিহাসিক গুরুত্ব। ঢাকা শহরের স্বস্তির নিঃশ্বাসটুকু নেবার শেষ জায়গা দুটোর সংস্কার ও সংরক্ষণে পদক্ষেপ নেওয়া খুবই জরুরি। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।